আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব অ্যামিনো অ্যাসিড। এটা আমাদের হচ্ছে কোষ রসায়নের সপ্তম ক্লাস। ঠিক আছে, তো চলো শুরু করি। আমরা যে কোনো টপিকের মতোই আজকের টপিকেও একদম শুরুতে যেটা দেখব সেটা হচ্ছে যে নাম। দেখো, এর নাম কি? নাম হচ্ছে অ্যামিনো অ্যাসিড। তো নাম থেকে যদি আমরা ভাঙতে চাই এই জায়গায়, তাইলে কি কি থাকতে পারে, ঠিক না? প্রথমে আমরা এটা দেখব। চলো দেখি, প্রথমে অ্যামিনো অ্যাসিডকে যদি আমরা ভাঙি তাইলে দুইটা অংশ পাইতেছি, ঠিক না? প্রথমে একটা পার্ট হচ্ছে অ্যামিনো এবং আরেকটা পার্ট হচ্ছে অ্যাসিড। সো অ্যামিনো পার্ট দিয়ে কী বুঝাইতেছে যে এই জায়গায় অ্যামিন গ্রুপ আছে বা কার্যকারীমূলক যে অ্যামিন, সেই কার্যকারীমূলকটা আছে। অ্যামিন কার্যকারীমূলক কোনটা? সেটা হচ্ছে NH2, এই কার্যকারীমূলক। এবং এই জায়গায় আরেকটা অংশ আছে যে অ্যাসিড, যে এই জায়গায় যেহেতু অ্যাসিড আছে তার মানে অ্যাসিডের কার্যকারীমূলক কোনটা? সেটা হচ্ছে COOH। এটা হচ্ছে জৈব অ্যাসিডের কার্যকারীমূলক। এইটুক তো আমরা সবাই জানি, ঠিক না? এখন এর ভিত্তিতে মূলত এই যৌগের নামকরণ করা হয়েছে হচ্ছে অ্যামিনো অ্যাসিড। তাইলে এই যে নাম থেকে আমরা যেটুক বুঝলাম, এর থেকে আমরা যে সামারিতে আসতে পারি সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডে কমপক্ষে একটা NH2 থাকবে এবং কমপক্ষে একটা COOH মূলক থাকবে, ঠিক না? তো চলো অ্যামিনো অ্যাসিডের যে সাধারণ সংকেত, সেই সাধারণ সংকেতটা আমরা দেখি। অ্যামিনো অ্যাসিডের সাধারণ সংকেত হচ্ছে, এই হচ্ছে একটা কার্বন, কার্বনের সাথে দুইটা জিনিস মাস্ট থাকা লাগবে, কমপক্ষে একটা NH2 মূলক। সো কমপক্ষে একটা NH2 মূলক দিলাম আমরা, এবং কমপক্ষে একটা COOH মূলক দিলাম, ঠিক আছে? হ্যাঁ, এর বাইরে থাকবে হচ্ছে একটা হাইড্রোজেন এবং আরেকটা থাকবে আর, অর্থাৎ পরিবর্তনশীল গ্রুপ। পরিবর্তনশীল গ্রুপ বলতে কি বোঝানো হইতেছে সেটা হচ্ছে যে এই যে আর, এই আরটা তুমি চেঞ্জ করতে পারবা, বাকি যে অংশটুকু আছে এই বাকি অংশটুকু তুমি কোনোভাবেই চেঞ্জ করতে পারবা না। এখন এই আর চেঞ্জ করে করে তুমি বিভিন্ন রকমের অ্যামিনো অ্যাসিডের নাম তৈরি করতে পারো। যেমন আমি সিম্পলি বলি যে এই যে অংশটুকু, এই অংশটুকু যেহেতু আমরা কোনো কাজ করতে পারতেছি না, আমরা মেইনলি কাজ করতে পারবো হচ্ছে আর এর উপরে। আর কি? আর হচ্ছে একটা পরিবর্তনশীল গ্রুপ, অর্থাৎ আর এর জায়গায় তুমি যে কোনো কিছু বসাইতে পারবা। ধরো যে আমি যদি আর রে সিম্পলি এইচ দ্বারা রিপ্লেস করি, এইচ দিয়ে যদি রিপ্লেস করি তাহলে হচ্ছে সংকেতটা হবে এরকম যে COOH, একটা তো এইচ ছিলই, এবং NH2। তাহলে এই যে যৌগটা হইলো, এই অ্যামিনো অ্যাসিডটার নাম হবে হচ্ছে গ্লাইসিন। ঠিক আছে, এখন আমি এই সেম আর রে যদি CH3 এই মূলক দ্বারা, অর্থাৎ অ্যালকাইল মূলক দ্বারা যদি আমি রিপ্লেস করি তাহলে এর নাম হবে অ্যালানিন, অর্থাৎ CH3 COOH, উপরে তো একটা এইচ ছিলই এবং নিচে NH2। তাহলে এই যে যৌগ তৈরি হলো, এই যৌগের নাম হচ্ছে অ্যালানিন। ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেল। এখন এই আর রে যদি আমরা CH2OH দিয়ে রিপ্লেস করি, CH2OH এইটা দ্বারা যদি রিপ্লেস করি তাহলে এর নাম হবে কি? এর নাম হবে হচ্ছে সিরিন। এটাও ঠিক এরকমই, COOH, উপরে তো এইচ আছেই এবং নিচে NH2। এই যৌগের নাম কি হলো? এই যৌগের নাম হচ্ছে তখন হবে সিরিন। এইরকম এই যত ধরনের অ্যামিনো অ্যাসিডগুলো আছে সবগুলো অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে মূল পার্থক্য হচ্ছে এই আর এর জায়গাটাতে। বাকি সবগুলো স্ট্রাকচারই সেম, বাট এই আর এর ভিত্তিতেই মূলত, অর্থাৎ পরিবর্তনশীল যে গ্রুপটা, এই গ্রুপের ভিত্তিতেই আমরা ঠিক করি যে এর নাম কি হবে বা এর নামকরণ করা হয়। ঠিক আছে, আবার যদি এই জায়গায় CH2OH না বসে CH2SH বসাই আমরা, তাহলে এর নাম হয়ে যাবে আবার সিস্টিন। এরকম CH2SH COOH, নিচে তো NH2 ছিলই, উপরে এইচ। ঠিক আছে, তাহলে এই যে যৌগ তৈরি হলো এর নাম হচ্ছে সিস্টিন। এখন এই নামগুলো কিন্তু আমাদের MCQ এর জন্য খেয়াল রাখা লাগবে, ঠিক আছে, সংকেত সহ। তাহলে আমরা কি দিয়ে, এই যে সিস্টিন এবং সিরিনের মধ্যে মেইনলি ঝামেলা লাগে, গ্লাইসিন এবং অ্যালানিন আমরা মোটামুটি সবাই মনে রাখতে পারি, বাট সিরিন এবং সিস্টিন কোনটা কি এটা অনেকের মধ্যে একটু মানে কনফিউশন হয়ে যায়। কনফিউশন ক্লিয়ার করতে আমরা দেখো যে CH2SH আছে, ঠিক না? এস থেকে সিস্টিন, এই জায়গায় যেহেতু কোনো এস নাই, এটা হচ্ছে সিরিন। এইভাবে হচ্ছে আমরা এটা খেয়াল রাখতে পারি। বুঝতে পারছো
আশা করি এই পর্যন্ত। এখন আমরা এর পরবর্তী টপিকে যাব, সেটা হচ্ছে যে অ্যামিনো অ্যাসিডের মেইন যে প্রকারভেদ। প্রকারভেদ অনেক ধরনের হইতে পারে অ্যামিনো অ্যাসিডের, ঠিক আছে। সো এই প্রকারভেদটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব, বাট অ্যামিনো অ্যাসিড সম্পর্কে একদম বেসিক আলোচনা করতে গেলে যেটা বলা হয় যে অ্যামিনো অ্যাসিড মেইনলি দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে প্রোটিন অ্যামিনো অ্যাসিড এবং আরেকটা হচ্ছে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। এখন প্রোটিন অ্যামিনো অ্যাসিড দিয়ে কী বোঝায় এবং নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড দিয়ে কী বোঝায় সেটা আমাদের বোঝা দরকার, ঠিক না? তো সিম্পলি প্রোটিন অ্যামিনো অ্যাসিড দিয়ে বোঝায় যে অ্যামিনো অ্যাসিডগুলো একসাথে হয়ে তোমার প্রোটিন তৈরি করতে পারবে তারা, এবং যারা একসাথে হয়ে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একত্রে হয়ে প্রোটিন তৈরি করতে পারে না তারা হচ্ছে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। এখন আমাদের এই জায়গায় মূল প্রশ্নটা হচ্ছে যে কেন তারা পারতেছে না প্রোটিন তৈরি করতে, কিংবা কেন তারা প্রোটিন তৈরি করতে পারতেছে। ওয়েল, আমরা যখন প্রোটিনের সংখ্যা পড়ব তখন দেখব যে শুধু অ্যামিনো অ্যাসিডগুলো একত্রিত হয়ে পলিমার গঠন করলেই সেটা প্রোটিন হয় না, বরং প্রোটিন হইতে গেলে একটা 3D স্ট্রাকচারের প্রয়োজন হয়। অ্যামিনো অ্যাসিডগুলো একত্রিত হয়ে যতক্ষণ না 3D স্ট্রাকচার গঠন করতে পারবে ততক্ষণ কিন্তু সেটারে আমরা প্রোটিন বলতে পারবো না, ঠিক আছে। তো এই 3D স্ট্রাকচার গঠন করার জন্য অবশ্যই কোনো না কোনো স্পেশাল স্ট্রাকচার থাকা লাগবে তার ভিতরে। যদি সে না থাকে তাহলে সে প্রোটিন গঠন করতে পারবে না, সিম্পল। সো এর ভিত্তিতেই হচ্ছে মেইনলি অ্যামিনো অ্যাসিড এবং প্রোটিন অ্যামিনো অ্যাসিড এবং নন প্রোটিন অ্যামিনো অ্যাসিডে আলাদা করা হয়। তো চলো এখন আমরা দেখি যে সেই পার্থক্যটা কোন জায়গায়। দেখো, পার্থক্যটা হচ্ছে এই মূলত যে যেগুলো প্রোটিন অ্যামিনো অ্যাসিড আছে, প্রোটিন অ্যামিনো অ্যাসিড, এই প্রোটিন অ্যামিনো অ্যাসিডগুলোর ক্ষেত্রে দেখা যায় কি এরা হচ্ছে সবসময় আলফা অ্যামিনো অ্যাসিড, আলফা অ্যামিনো অ্যাসিড। কিন্তু এই যে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিডগুলো আছে এরা আলফা অ্যামিনো অ্যাসিড না। এখন নতুন কোশ্চেন যে আলফা অ্যামিনো অ্যাসিড কি, ঠিক আছে। আলফা অ্যামিনো অ্যাসিড হচ্ছে সেই অ্যামিনো অ্যাসিড যার আলফা কার্বনে অ্যামিন গ্রুপ যুক্ত থাকে। এখন আলফা কার্বন কি, অ্যামিন গ্রুপ কি, এগুলোও তো আমাদের জানা লাগবে। তো চলো দেখি আমরা যে আলফা গ্রুপ বলতে বোঝায় যে কার্বনে, মানে আলফা কার্বন বলতে বোঝায় যে কার্বনে কার্যকারীমূলক বা ফাংশনাল গ্রুপ যুক্ত থাকে সেটা। তো আমরা যদি অ্যামিনো অ্যাসিডের সংকেত দেখি যে আর সি, সি ডাবল এইচ, এইচ এবং NH2। এখন এই জায়গায় কোন কার্বনে আমাদের যে কার্যকারীমূলক যুক্ত আছে সেটা আমাদের দেখা লাগবে। সেটা অবশ্যই একটাই কার্বন আছে, এইটাতে যুক্ত আছে, ঠিক না। এখন তুমি বলতে পারো যে এই জায়গায় তো কার্যকারীমূলক দুইটা, একটা আছে অ্যামিন কার্যকারীমূলক এবং আরেকটা আছে অ্যাসিডের কার্যকারীমূলক, তাহলে আমরা কোনটারে কাউন্ট করব, এটা একটা কোশ্চেন থেকে যায় না। আসলে আমরা কাউন্ট করবো যেটা বেশি সক্রিয়। তোমরা যখন জৈব যৌগ পড়বা, জৈব যৌগে কার্যকারী মূলকের সক্রিয়তার একটা ছক দেওয়া আছে, সেটা তোমাদের অবশ্যই জানা লাগবে ওই সময়। এখনও হয়তো তোমরা ওই স্টেজে দাও নাই যে জৈব যৌগ পড়তেছো। সো এই জন্য জানাই রাখি, আমাদের যে এই যে অ্যাসিড, এই অ্যাসিডের সক্রিয়তা অ্যামিনের সক্রিয়তা থেকে অনেক বেশি। তো অ্যাসিডের সক্রিয়তা যেহেতু অ্যামিনের সক্রিয়তা থেকে বেশি, তাইলে এই জায়গায় আমরা মূল যে ফাংশনাল গ্রুপ বা মূল যে কার্যকারীমূলক সেটা ধরবো হচ্ছে এই অ্যাসিডরে। এখন এই অ্যাসিড বা COOH এই মূলকটা যেই কার্বনের সাথে যুক্ত থাকবে তারা আমরা বলবো হচ্ছে আলফা কার্বন। অ্যান্ড এই আলফা কার্বনের সাথে যদি NH2 মূলকটা যুক্ত থাকে তখন সেটারে বলবো হচ্ছে আমরা একটা আলফা অ্যামিনো অ্যাসিড। এর উদাহরণ কি? তো চলো আমরা যদি সিম্পল উদাহরণ দেখি, সবচেয়ে সিম্পল যে অ্যামিনো অ্যাসিড অর্থাৎ গ্লাইসিন, গ্লাইসিনটা তুমি খেয়াল করো যে এইচ সি, সি ডাবল এইচ, এইচ NH2। এখন এই জায়গায় তোমরা লক্ষ্য করো এই যে COOH অর্থাৎ আমাদের যে মূল ফাংশনাল গ্রুপ বা মূল কার্যকারীমূলক, এরা কার সাথে যুক্ত আছে? এই কার্বনের সাথে যুক্ত আছে। তো এই কার্বনের সাথে যেহেতু যুক্ত আছে তার মানে কি এই কার্বনটা হচ্ছে আমাদের আলফা কার্বন, আলফা কার্বন। এখন আলফা কার্বনের সাথেই আমাদের NH2 যুক্ত আছে, ঠিক না? আলফা কার্বনের সাথে যেহেতু NH2 যুক্ত আছে এই জন্য আমরা এটারে বলতেছি হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড। ঠিক একইভাবে আমরা যদি আরেকটা দেখি, আরেকটা অ্যামিনো অ্যাসিডের কথা খেয়াল করি, সেটা হচ্ছে
এটা হচ্ছে আমাদের আর একটা অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে। এখন এই অ্যামিনো অ্যাসিডে তোমরা খেয়াল করো তো আমাদের মূল কার্যকারীমূলক কোনটা, অ্যাসিড গ্রুপ। সো এই যে হচ্ছে অ্যাসিড গ্রুপ। অ্যাসিড গ্রুপ কোন কার্বনের সাথে যুক্ত আছে? অ্যাসিড গ্রুপ যুক্ত আছে এই কার্বনের সাথে। তো যে কার্বনের সাথে যুক্ত থাকবে সেটা হচ্ছে আলফা কার্বন, ঠিক না? তো এটা হচ্ছে আমাদের আলফা কার্বন। এখন খেয়াল করে দেখো তো এই আলফা কার্বনের সাথে কি কোনো NH2 গ্রুপ যুক্ত আছে? নাই, আলফা কার্বনের সাথে কোনো NH2 যুক্ত নাই। আচ্ছা, আলফা কার্বনের পাশের যে কার্বনটা, অর্থাৎ এই কার্বনের নাম হচ্ছে বিটা কার্বন। সো বিটা কার্বনে কি কোনো NH2 যুক্ত আছে? অ্যামিন গ্রুপ, এটাও নাই। সো কই আছে? বিটার পরে আছে গামা। এই গামা কার্বনে দেখো এই জায়গায় হচ্ছে NH2 যুক্ত আছে। সো এই গামা কার্বনে যে যুক্ত আছে এই কারণে এই যৌগটার নাম হচ্ছে গামা অ্যামিনো। গামা অ্যামিনো দিয়ে কি বোঝাইতেছে? গামা কার্বনে অ্যামিনোমূলক আছে। এবং এটা কোন অ্যাসিড দেখো তো, 1 2 3 4 4 কার্বন বিশিষ্ট অ্যাসিডটা আমরা কি বলি? বিউটারিক অ্যাসিড। সো গামা অ্যামিনো বিউটারিক অ্যাসিড। সো সংক্ষেপে কি বলা হয়? সংক্ষেপে বলা হয় হচ্ছে গাবা, GABA। এই গাবা এর অনেক সিগনিফিক্যান্স আছে, বুঝছো? এই গাবা হচ্ছে মেইনলি একটা নিউরো ট্রান্সমিটার। তোমরা যখন সমন্বয় নিয়ন্ত্রণ অর্থাৎ জুওলজির 8ম অধ্যায় পড়বা তখন নিউরো ট্রান্সমিটার সম্পর্কে জানতে পারবা ডিটেলসে। এখন শুধু জেনে রাখো এটা হচ্ছে এক ধরনের নিউরো ট্রান্সমিটার। সো আমরা এই যে এত আলোচনা করলাম কি জন্য করলাম? বোঝার জন্য যে যে প্রোটিন অ্যামিনো অ্যাসিড আছে এবং নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড আছে তাদের স্ট্রাকচারাল ডিফারেন্স কি, ঠিক না? তো এই হচ্ছে তাদের স্ট্রাকচারাল ডিফারেন্স। এক জায়গায় আমরা পাইতেছি যে আলফা অ্যামিনো অ্যাসিড এইগুলা এবং বাকিগুলো আলফা অ্যামিনো অ্যাসিড না, হয়তো এরা হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড। এবং আমরা যদি আরও সংকেত দেখি, যেমন আমরা যদি অর্নিথিনের সংকেত দেখি, অর্নিথিন কিন্তু প্রোটিন তৈরি করতে পারে না। অর্নিথিন কোন কাজে ব্যবহৃত হয়? আমাদের যে মূত্র তৈরি হয় সেই জায়গায় অর্নিথিন ইউজ হয় মেইনলি। সো আমরা যদি এখন আর একটু ডিপলি দেখি অর্নিথিনের সংকেত, অর্নিথিনের সংকেত কীরকম? 1 2 3 4 COOH। এটা বেশ কমপ্লেক্স স্ট্রাকচার, বুঝছো? NH2 H H H H NH2 H H। এটা কিসের স্ট্রাকচার? এটা হচ্ছে আমাদের অর্নিথিনের স্ট্রাকচার, অর্নিথিন, ঠিক আছে। এখন অর্নিথিনের স্ট্রাকচারটা যদি তোমরা খেয়াল করো তাইলে দেখবা এই জায়গায় এই যে এটা হচ্ছে আমাদের মেইন ফাংশনাল গ্রুপ, এর সাথে যে কার্বনটা আছে এটা হচ্ছে আলফা কার্বন। এখন এই জায়গায় আলফা কার্বনে কিন্তু একটা NH2 মূলক আছে, বাট আমরা অ্যামিনো অ্যাসিডের যখন পড়ছিলাম, সংজ্ঞা পড়ছিলাম, তখন আমরা কি পড়ছিলাম যে কমপক্ষে একটা NH2 থাকা লাগে। তার মানে কি একটার বেশিও থাকতে পারে। অ্যান্ড এই জায়গায় সেই কেসটাই হয়েছে, এই জায়গায় একটার বেশি, অর্থাৎ দেখো দুইটা, এই জায়গায় আর একটা NH2 চলে আসছে। এবং এটা কোন কার্বন? এটা যদি আলফা কার্বন হয় এটা হচ্ছে বিটা কার্বন, এটা হচ্ছে ডেল্টা কার্বন, এটা হচ্ছে এটা হচ্ছে গামা কার্বন, এটা হচ্ছে ডেল্টা কার্বন। সো 4 নাম্বারে অর্থাৎ ডেল্টা কার্বনে আইসা আমাদের NH2 যুক্ত হয়েছে। সো এটাও কিন্তু প্রপার আলফা অ্যামিনো অ্যাসিড আমরা বলতে পারি না, ঠিক না? সো এটা হচ্ছে বলতে পারি হচ্ছে আমরা ডেল্টা অ্যামিনো অ্যাসিড। সো দেখতে পারতেছো যে অ্যামিনো অ্যাসিডগুলো কিন্তু ডিফারেন্স হইতেছে স্ট্রাকচারালি। এই ডিফারেন্সের কারণেই যেগুলো আলফা আছে ওইগুলোই শুধু প্রোটিন তৈরি করতে পারে, বাকিরা কিন্তু ঠিকঠাক মতো প্রোটিন তৈরি করতে পারে না, ঠিক আছে। এখন অ্যামিনো অ্যাসিডের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা হচ্ছে MCQতে আসতে পারে, সেটা হচ্ছে এই অ্যামিনো অ্যাসিড নামটা বা অ্যামিনো অ্যাসিড আবিষ্কার করেন কে? এই অ্যামিনো অ্যাসিড মেইনলি প্রোটিনের যে গাঠনিক উপাদান অ্যামিনো অ্যাসিড, এই বিষয়টা আবিষ্কার করেন হচ্ছে বিজ্ঞানী এমিল ফিশার। এমিল ফিশার কত সালে? এটা হচ্ছে 1902 সালে। সো 1902 সালে বিজ্ঞানী এমিল ফিশার প্রোটিনের গাঠনিক উপাদান হিসাবে বা গাঠনিক একক হিসাবে অ্যামিনো অ্যাসিড আবিষ্কার করেন। সো এই ইনফরমেশনটা আমাদের MCQ এর জন্য মোটামুটি ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন, ঠিক আছে। সো এই হচ্ছে অ্যামিনো অ্যাসিড সম্পর্কে মোটামুটি ওভারঅল ধারণা। এখন আমাদের যে বিষয়টা জানা লাগবে সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্যগুলো জানা লাগবে। তো চলো আমরা অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য সম্পর্কে জানি। দেখো এই জায়গায় লিখে রাখছি যে অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য।
এতক্ষণ যেগুলো পড়লাম তার সাথে অবশ্যই কিছু না কিছু মিল তো আছেই, তা নাহলে এতক্ষণ পড়ছি কেন। প্রথম বৈশিষ্ট্যটাই খেয়াল করো যে মানবদেহের সকল অ্যামিনো অ্যাসিড আলফা অ্যামিনো অ্যাসিড, অর্থাৎ মানবদেহে যে আমাদের অ্যামিনো অ্যাসিডগুলো আছে এগুলো মেইনলি হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড। বাট এই কথাটা কিন্তু আসলে আলটিমেটলি মানে ঠিকও বলা যায় ভুলও বলা যায়, কারণ মানবদেহে থাকে না এগুলো, অর্নিথিন কিংবা আসলে গাবা, এগুলো কিন্তু আসলে আলটিমেটলি আলফা অ্যামিনো অ্যাসিড না, কিন্তু এগুলো কিন্তু মানবদেহে আছে, যদি অন্য কাজ করতেছে, প্রোটিন তৈরি করতেছে না, ঠিক না? সো বাট ওভারঅল বেশিরভাগ আমরা এটা বলতে পারি, সকল না বলে এই জায়গায় হচ্ছে আমরা বলতে পারি বেশিরভাগ অ্যামিনো অ্যাসিড। মানবদেহের বেশিরভাগ অ্যামিনো অ্যাসিডই আলফা অ্যামিনো অ্যাসিড, এবং এই জায়গায় যে সকল লিখছে বইয়ে, ওনারা তো অবশ্যই হচ্ছে কোনো কারণ ছাড়া লজিক ছাড়া লেখে নাই, ঠিক না? ওনারা কোন লজিকে লেখছে? ওনারা লেখছে হচ্ছে এইগুলো কিন্তু পার্মানেন্ট না, টেম্পোরারি, ধ্বংস হইতেছে, বের হয়ে যাইতেছে বডি থেকে, আবার তৈরি হইতেছে, এই কারণে। সো আমরা পার্মানেন্ট বলতে পারি না। ঠিক আছে, আমরা প্রথম বৈশিষ্ট্য জানলাম যে বেশিরভাগ অ্যামিনো অ্যাসিডই আলফা অ্যামিনো অ্যাসিড। দ্বিতীয় বৈশিষ্ট্য, পানিতে দ্রবণীয় কিন্তু অ্যালকোহলে দ্রবণীয় না। আমরা যখন কার্বোহাইড্রেট পড়ছিলাম তখনও কিন্তু এরকম অনেক সিনারিও আমরা দেখে আসছি। সো যেহেতু পূর্ববর্তী এক্সপিরিয়েন্স আছে আমাদের এরকম সিনারিও দেখার, সো ওই এক্সপিরিয়েন্স থেকে কিন্তু তোমরা গেস করতে পারতেছো যে কেন পানিতে দ্রবণীয় কিন্তু অ্যালকোহলে দ্রবণীয় না। এর কারণ কি? এর কারণ হচ্ছে পোলারিটি। দেখো পানি H2O, এই জায়গায় কিন্তু পোলারিটি তৈরি সম্ভব, এইচ প্লাস আর OH মাইনাস, সো এই জায়গায় হচ্ছে পোলারিটি থাকে। ঠিক সেমভাবে অ্যামিনো অ্যাসিডেও কিন্তু পোলারিটি সৃষ্টি হয়। কিভাবে পোলারিটি সৃষ্টি হয় আমরা কিছুক্ষণ পরে দেখব, ঠিক আছে? সো যেহেতু পোলার যৌগ আরেকটা পোলার যৌগে অবশ্যই দ্রবীভূত হবে, বাট অ্যালকোহল কিন্তু খুব বেশি পোলার না, পানির তুলনায় অনেক কম পোলার। এবং আরেকটা প্রবলেম হচ্ছে অ্যালকোহলে অনেক লং চেইন থাকে সাধারণত, ঠিক না? তো এই যে লং চেইনগুলো আছে, লং চেইন কিসের? এটা হচ্ছে হাইড্রোকার্বন চেইন, হাইড্রোকার্বনের লং চেইন থাকে, হাইড্রোকার্বন লং চেইন। এই হাইড্রোকার্বনের লং চেইন থাকার কারণে কিন্তু এই জায়গায় হচ্ছে আমাদের যে পোলারিটি এটা আরও কমে যায়, যে দ্রবীভূত হওয়ার জন্য যে পরিবেশ দরকার বা এনভায়রনমেন্ট দরকার, এই পরিবেশটা নষ্ট হয়ে যায়। এই কারণে অ্যালকোহলে কিন্তু অ্যামিনো অ্যাসিড দ্রবীভূত হয় না, বাট আমাদের যে পানিতে অ্যামিনো অ্যাসিড দ্রবীভূত হয়, ঠিক আছে? সরি, এই পর্যন্ত বুঝতে পারছো? সো আমরা 2 নাম্বারটাও দেখলাম। এখন 3 নাম্বার, এর স্বাদ কীরকম? অ্যামিনো অ্যাসিডের স্বাদ 3 ধরনের হইতে পারে এর কোনো স্বাদ নাই, স্বাদহীন, হইতে পারে বেশ মিষ্টি, এবং হইতে পারে অনেক তিতা বা তিক্ত। সো এই তিনটাই হচ্ছে অ্যামিনো অ্যাসিডের স্বাদ। তারপরে আছে বর্ণহীন, সো অ্যামিনো অ্যাসিডের কোনো বর্ণও নাই, এবং স্ফটিকাকার বা ক্রিস্টাল, ঠিক আছে? অর্থাৎ লবণ কিংবা চিনি যেরকম ক্রিস্টাল হিসাবে থাকে, অ্যামিনো অ্যাসিড ওই রকম হিসাবে থাকে। তারপরে আছে অ্যাসিড বা ক্ষারে অ্যামিনো অ্যাসিড লবণ সৃষ্টি করে, ঠিক আছে? এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। সো এটা সম্পর্কে আমরা একটু ডিটেলস দেখব, যেগুলাতে আমাদের ব্যাখ্যা করার স্কোপ আছে আমরা সেগুলো ডিটেলসে ব্যাখ্যা করব, যেগুলোতে স্কোপ নাই সিম্পলি পড়েই বোঝা যাইতেছে ওইগুলো আমরা ওই রকমই রাখবো, ঠিক আছে? তো অ্যামিনো অ্যাসিড আমরা কী কী তৈরি করতে পারি? লবণ তৈরি করতে পারি, কি দিয়ে? অ্যাসিড বা ক্ষার দিয়ে। চলো দেখি অ্যামিনো অ্যাসিড এখন আমরা একটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করাবো। সো অ্যামিনো অ্যাসিড আর সি, সি ডাবল এইচ, NH2, ঠিক আছে? এখন তোমাদের খুব প্রচলিত একটা অ্যাসিডের নাম মাথায় আনো তো, হয় তোমাদের মাথায় আসতেছে HCl অথবা H2SO4, এটাই আমাদের সবার মাথায় আসে। তো চলো আমরা HCl দিয়ে বিক্রিয়া করাই বা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে বিক্রিয়া করাই। হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে যদি আমরা বিক্রিয়া করাই তাহলে এই জায়গায় কীরকম যৌগ তৈরি হবে? এই জায়গায় তৈরি হবে হচ্ছে আর সি, COOH, NH3 প্লাস এবং এইচ, এবং যে ক্লোরাইডটা, এই ক্লোরাইডটা হচ্ছে নেগেটিভ হিসেবে থাকবে এই জায়গায়। এই হচ্ছে আমাদের সল্ট। এই যে একটা লবণ তৈরি হইল,
ঠিক আছে, আশা করি এরা বুঝতে পারছো লবণটা। এখন এর নাম কি হবে এটা কিন্তু আসলে আমরা এই মুহূর্তে ডিসাইড করতে পারতেছি না, কারণ আমরা অ্যামিনো অ্যাসিডের নাম দেই নাই। তো চলো আমরা হচ্ছে অ্যামিনো অ্যাসিডের একটা নাম দিই। কীরকম? এই জায়গায় হচ্ছে আমরা এইচ লাগাই দিই। তো এই জায়গায় যদি এইচ দেই তাহলে এর নাম কি হলো? এর নাম হচ্ছে গ্লাইসিন। সো গ্লাইসিন যদি এর নাম হয় তাইলে আমাদের যে নতুন সল্ট তৈরি হইলো বা লবণ, এর নাম কি? এর নাম হবে হচ্ছে গ্লাইসিন হাইড্রোক্লোরিক। গ্লাইসিন হাইড্রোক্লোরেট বা গ্লাইসিন হাইড্রোক্লোরাইড সল্টও বলতে পারি আমরা, ক্লোরাইড সল্ট। ঠিক আছে, সো আমরা দেখলাম যে অ্যাসিডের সাথে যদি আমরা বিক্রিয়া করাই তাইলে হচ্ছে একটা লবণ তৈরি হইলো। আবার ঠিক একইভাবে আমরা যদি একটা ক্ষারের সাথে বিক্রিয়া করাই, সো এই সেম যৌগটারে এইচ সি সি ডাবল এইচ এইচ নিচে NH2। ঠিক আছে, এর সাথে আমরা বিক্রিয়া করালাম পরিচিত ক্ষার NaOH। তখন কি হবে? তখন সৃষ্টি হবে হচ্ছে এইচ সি সি ডাবল ও Na, নিচে NH2, উপরে এইচ, এবং বাইরে পানি মুক্ত হয়ে যাবে। ঠিক আছে, সো এই যে একটা সল্ট তৈরি হয়ে গেল। সো আমরা ক্ষারের সাথে বিক্রিয়া করে একটা লবণ পাইতেছি, আবার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে একটা লবণ পাইতেছি। সো আমরা যে মাত্র বৈশিষ্ট্যতে পড়ে আসলাম একটা বৈশিষ্ট্য যে এরা অ্যাসিড কিংবা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করতে পারে, এটা ট্রু, ঠিক না? তো চলো আমরা হচ্ছে পরবর্তী বৈশিষ্ট্যে যাই। দেখো, তারপরে আছে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। দেখো এটা কিন্তু মেক সেন্স করে, অলরেডি তোমাদের বুঝে যাওয়ার কথা যে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কি দেখে বুঝবা, সেটা হচ্ছে এই দেখো বর্ণহীন এবং স্ফটিক আকার। সো স্ফটিক বা ক্রিস্টাল কোনো কিছুর কিন্তু তাপমাত্রা অনেক মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি থাকে, ঠিক না? যেমন তুমি চিন্তা করো লবণ একটা স্ফটিক জিনিস, লবণের গলনাঙ্ক কত? লবণের গলনাঙ্ক হচ্ছে 801 ডিগ্রি সেলসিয়াস। তারপর চিনি স্ফটিক জিনিস, এর গলনাঙ্ক কত? 188 ডিগ্রি সেলসিয়াস। তো দেখছো কত বেশি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। ঠিক সেরকমই আমাদের যে আমরা এতক্ষণ যেটা নিয়ে কাজ করতেছিলাম গ্লাইসিনের গলনাঙ্ক সম্ভবত 233 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, সো বুঝতেইছো এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু অনেক বেশি। আচ্ছা, আমি একটু শিওর হয়ে নেই গ্লাইসিনের গলনাঙ্কটা নিয়ে। হ্যাঁ ঠিক আছে, গ্লাইসিনের গলনাঙ্ক হচ্ছে 233 ডিগ্রি সেলসিয়াস। সো দেখছো অনেক বেশি গলনাঙ্ক কিন্তু। তারপরে আমরা যদি প্রোটিনের হাইড্রোলাইসিসে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, স্বাভাবিক, যেহেতু অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একসাথে মিলিত হয়ে প্রোটিন তৈরি করছে, তাহলে আমরা যদি প্রোটিনটা ভাঙি তাহলে অবশ্যই অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পাবো, ঠিক না? এখন হাইড্রোলাইসিস বলতে কি বোঝায় এটা কিন্তু তোমাদের খেয়াল থাকা উচিত। আমি এর আগের ক্লাসেও কিন্তু বারবার করে বলছি, হাইড্রোলাইসিস মানে হচ্ছে অ্যাসিডিক পরিবেশে পানি দিয়ে ভাঙা। সো অ্যাসিডিক পরিবেশে পানি দিয়ে যদি তুমি প্রোটিনটা ভাঙো তাহলে তুমি অবশ্যই অ্যামিনো অ্যাসিড পাবা, এটাই তো মেক সেন্স করে, ঠিক না? তারপরে একাধিক অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ড সৃষ্টির মাধ্যমে প্রোটিন গঠন করে। সো এরা তো জাস্ট এর আগের পয়েন্টেরই উল্টা, প্রোটিনের ভাঙলে যদি আমরা অ্যামিনো অ্যাসিড পাই তার মানে একাধিক অ্যামিনো অ্যাসিড মিলেই কি তৈরি করছে? আমাদের প্রোটিন তৈরি করছে। বাট এই জায়গায় আর একটা এক্সট্রা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের পেপটাইড বন্ড, যেটা সম্পর্কে এর আগে আমরা দেখি নাই। তো চলো আমরা দেখি পেপটাইড বন্ড কিভাবে তৈরি হয়। দেখো, দুইটা অ্যামিনো অ্যাসিড আমরা একত্রে রাখি, যে আর সি সি ডাবল এইচ, নিচে NH2, উপরে এইচ, এবং এর সাথে আমরা আর একটা অ্যামিনো অ্যাসিড যুক্ত করি, সেটা আমরা জাস্ট উল্টা লিখব। উল্টা কীরকম? HNH। সো এটা হচ্ছে NH2 আমরা এই জায়গায় লিখলাম। তারপরে সি সি ডাবল এইচ, এই জায়গায় দিলাম আর, এবং এই জায়গায় দিলাম এইচ। ঠিক আছে,
মোটামুটি সব কিন্তু একই কম্পোনেন্ট, জাস্ট আমরা হচ্ছে পজিশন চেঞ্জ করে দিছি আমাদের বোঝানোর সুবিধার্থে, ঠিক না? এখন দেখো এই যে COOH এর OH আছে এই অংশটুকু এবং NH2 এর H, এই দুইটা মিলে কি তৈরি করবে? এই দুইটা মিলে তৈরি করবে হচ্ছে পানি। পানি তৈরি করে যৌগ থেকে বের হয়ে যাবে। তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো হচ্ছে আর NH2 CH, তারপরে CO এই জায়গায়, এবং এই জায়গায় আছে NH, CONH, তারপরে কি বাকি অংশ আবার সেম, CH C, তারপরে হচ্ছে COOH আর, এই হচ্ছে একটা আমরা দুইটা অ্যামিনো অ্যাসিডের মাধ্যমে তৈরি হইলো। এখন এই জায়গায় যে বন্ডটা ক্রিয়েট হইলো, এই যে বন্ড, এই যে বন্ডটা ক্রিয়েট হইলো, এই বন্ডটারে বলবো হচ্ছে আমরা পেপটাইড বন্ড, এবং CONH এই অংশটুকুরে বলবো হচ্ছে আমরা পেপটাইড ইউনিট, পেপটাইড ইউনিট, ঠিক আছে? এবং এই যে বন্ডটা ক্রিয়েট করলাম আমরা CONH বন্ড, এটাই হচ্ছে আমাদের পেপটাইড বন্ড, ঠিক আছে? সো বুঝতে পারলা পেপটাইড বন্ড কীভাবে তৈরি হয়, এবং এইভাবেই হচ্ছে একাধিক পেপটাইড বন্ড দিয়ে যুক্ত হইতে থাকে। এরপরেও আরেকটা অ্যামিনো অ্যাসিড আসবে, তার সাথে পেপটাইড বন্ড সৃষ্টি হবে, এই সাইডেও আবার আরেকটা অ্যামিনো অ্যাসিড আসবে, তার সাথেও পেপটাইড বন্ড সৃষ্টি হবে, অ্যান্ড এই প্রসেস কন্টিনিউ করতে 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 একসময় কিন্তু প্রোটিন তৈরি করবে, যখন তারা 3D স্ট্রাকচার পাবে, ঠিক আছে? তো চলো আমরা দেখি এরপরে আমাদের আর কি কি বৈশিষ্ট্য আছে, ঠিক আছে? সো গেল শেষমেশ, দ্য আলটিমেট ওয়ান, জুইটার আয়ন গঠন করে। হোয়াট ইজ জুইটার আয়ন? সো জুইটার আয়ন কীভাবে গঠন করে এবং জুইটার আয়ন কোনটারে বলা হয় সেটা আমরা দেখবো এখন। দেখো জুইটার আয়ন বলতে মেইনলি বোঝায় হচ্ছে এমন একটা আয়ন যেই জায়গায় দুই ধরনের বৈশিষ্ট্যই আছে, বুঝছো? যে পজিটিভ চার্জও আছে, নেগেটিভ চার্জও আছে। এইরকম কোনো যৌগ যদি থাকে যে একই যৌগের মধ্যেই পজিটিভ চার্জ আছে, আবার একই যৌগের মধ্যেই নেগেটিভ চার্জও আছে, তখন সেটারে আমরা বলি হচ্ছে জুইটার আয়ন, ঠিক আছে? জুইটার মানে হচ্ছে যথাসম্ভব কাপল, সো মানে প্লাস মাইনাস বোথ আছে, এরকম একটা কিছু। তো চলো আমরা অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে কীভাবে জুইটার আয়ন গঠন হয় সেটা আমরা দেখি। দেখো এখন আর COOH NH2। এখন এই জায়গায় দেখা যায় কি কিছু বিশেষ বিশেষ সিচুয়েশনে এই যে এই জায়গার এইচটা বের হয়ে আসে, ঠিক আছে? এই এইচটা যদি বের হয়ে যায় তাহলে এই জায়গায় কি হবে? COO মাইনাস, ঠিক না? এইচ বের হয়ে যাওয়া মানে কি? এ ইলেকট্রন গ্রহণ করছে, যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে তাই এই জন্য এই জায়গায় মাইনাস হইলো, ঠিক আছে? দেখো এইচ যখন বের হয়ে যাবে, এইচের কি একটা ইলেকট্রনের দরকার, সো ইলেকট্রন গ্রহণ করার কারণে এইচ বের হয়ে যাইতে পারছে। সো যৌগ হিসাবে এইটুকু অংশ যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে, এই কারণে আমরা এই জায়গায় মাইনাস দিয়ে বোঝাইতেছি, ঠিক? এখন এই এইচটা কোন জায়গায় যুক্ত হবে? এইচটা যুক্ত হবে হচ্ছে এই NH2 এর সাথে, এবং এই জায়গায় তৈরি হবে হচ্ছে এর সাথে এইচ যুক্ত হবে, এবং যুক্ত হলে NH2 এর জায়গায় কি প্লাস ফর্ম ক্রিয়েট করবে। সো আলটিমেটলি কীরকম দেখা যাবে যৌগটা, সেটা দেখা যাবে হচ্ছে আর COO মাইনাস, উপরে হচ্ছে এইচ, নিচে NH3, এবং এই জায়গায় প্লাস। এখন এই যৌগটাতে দেখো তো ইন্টারেস্টিং না? এই জায়গায় দেখো মাইনাসও আছে, এই জায়গায় দেখো প্লাসও আছে। তো যেহেতু একই যৌগের ভিতরে নেগেটিভ আয়নও আছে এবং একই যৌগের মধ্যে পজিটিভ আয়নও আছে, যেহেতু বোথ আয়ন আছে, এই কারণে এটার নাম হচ্ছে জুইটার আয়ন। এখন এই যে জুইটার আয়ন, এই জুইটার আয়ন থাকার যে কত সুবিধা এটা কিন্তু বলে বোঝানো সম্ভব না, একটু ডিটেলসে এক্সপ্লেন করা লাগবে। এই জুইটার আয়ন থাকার কারণে কিন্তু এটা বাফার হিসেবে কাজ করতে পারতেছে, ঠিক আছে? বাফার, তোমরা যারা এখনও বাফার হিসাব সম্পর্কে জানো না তারা ধীরে ধীরে জেনে নিবা, কেমিস্ট্রিতে আছে, ঠিক না? অ্যান্ড বাফার হিসাবে কিভাবে কাজ করতেছে, যে দেখো বাফারের কাজ কি? বাফার হচ্ছে এমন একটা যৌগ যারা তোমার বডিতে মানে যে কোনো জায়গায় যদি পিএইচের অল্প একটু পরিবর্তন হয় তাইলে সেই পিএইচের পরিবর্তনটারে সে নিউট্রাল করে দিতে পারে, সো বডির কোনো ক্ষতি হয় না। এখন সাপোজ তোমার বডিতে যে পিএইচ হয়ে গেছে, কমে গেছে, অর্থাৎ অ্যাসিড বেড়ে গেছে অনেক তোমার বডিতে। অ্যাসিড মানে কি? অ্যাসিড মানে হচ্ছে H+, ঠিক আছে? এখন অনেক যদি H+ বেড়ে যায় তখন কি হবে?
তখন এই যে এইচ প্লাসগুলো বেড়ে গেছে, এই এইচ প্লাসগুলার এই জায়গায় এসে যুক্ত করে নিবে। সো এইচ প্লাসগুলো কিন্তু আবার তখন কমে যাবে, অর্থাৎ অ্যাসিডের পরিমাণ কমায় ফেলবে, এগুলো অ্যাসিড গ্রহণ করে নিবে, ঠিক আছে। তখন এই ক্ষার হিসেবে কাজ করতেছে। আবার ধরো তোমার বডিতে এইচের পরিমাণ অনেক কমে গেছে, এইচ প্লাসের পরিমাণ কমে গেছে, তার মানে কি পিএইচ অনেক বেড়ে গেছে, বডিতে ক্ষারীয় পরিবেশ তৈরি হয়েছে। তখন এই জায়গায় যে একটা এক্সট্রা এইচ আছে না, এই জায়গাতে একটা এইচ সে দান করে দিবে বডিতে, দিলে কি বডিটা আবার অ্যাসিডের পরিবেশ আবার আগের মতো হয়ে যাবে, মানে অ্যাসিডিটি বাড়বে এবং নর্মাল স্টেজে চলে আসবে। এই জায়গায় আবার হচ্ছে অ্যাসিড হিসাবে কাজ করতেছে। তো দেখো একই যৌগ এই অ্যাসিড হিসাবেও কাজ করতে পারতেছে, বেজ হিসাবেও বা ক্ষার হিসাবেও কাজ করতে পারতেছে। এর মধ্যে নেগেটিভ আয়নও আছে, আবার পজিটিভ আয়নও আছে। এই বিশেষ ধর্মের কারণে এর নাম হচ্ছে জুইটার আয়ন, অ্যান্ড এর কিন্তু গুরুত্ব অনেক বেশি, ঠিক আছে। তো আজকে আমরা মেইনলি পড়লাম হচ্ছে অ্যামিনো অ্যাসিডের ভূমিকা এবং অ্যামিনো অ্যাসিড সম্পর্কে একটু বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। আর প্রকারভেদ কিন্তু আমরা মেইন স্ট্রিম আলোচনায় যাই নাই। নেক্সট ভিডিওতে আমরা অ্যামিনো অ্যাসিডের প্রকারভেদ নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো টিল দেন ভালো থাকো, বেস্ট অফ লাক।